আজকের এই ক্লাসটাতে আমি যেটা আলোচনা করব, আমরা সবাই তোমরা সবাই টেক্সট বই পেয়ে গেছো। তো টেক্সট বই ইংলিশের, আমি যেহেতু ইংলিশের টিচার, তো টেক্সট বই পেয়েছো, সেই টেক্সট বইটা কেমন করে পড়তে হয় সেই সম্পর্কে কিছু জেনারেল অ্যাডভাইস দেবো। আজকে আমি ইংলিশের টিচার হয়েছি, কিন্তু ছোট থেকে আমি কোনো টিচার ছাড়াই, স্কুলের টিচার বাদে প্রাইভেট কোনো টিচার ছাড়াই কিন্তু আমি পড়াশোনা করেছি, টেক্সট বই পড়েছি, আমি দক্ষতা অর্জন করেছি এবং আমি কি করেছি না আজকে ইংলিশের টিচার হয়েছি। তো আমি চাইবো আমার সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং কেমন করে টেক্সট বইটা পড়লে টেক্সট বই উইল বিকাম এ গ্রেট সোর্স অফ গ্যাদারিং অর লার্নিং ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভান্ডার বাড়ানোর জন্য আমাদের টেক্সট বই একটা গ্রেট সোর্স, সেই বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে, এটা তোমরা সবসময় করবে, মাথায় রেখো। আচ্ছা, হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে। প্রথম কথা, টেক্সট বইটা খুলেছো তোমরা সব? লাইভ ক্লাস টেক্সট বইটা খুলেছো কি? হ্যাঁ স্যার। টেক্সট বইটা না এমনি খুলে, মানে বই বাড়িতে নিয়ে আসার পরে খুলেছো তো? তো সেই বই, হ্যাঁ সেই বইতে দেখবে কি আছে না, বইতে গল্প রয়েছে, কবিতা রয়েছে, হ্যাঁ, এবং সেগুলো পরে এক্সারসাইজ রয়েছে, এবং সেইগুলো আমরা কি করি না, গল্প বইগুলো পড়ি, কবিতা পড়ি, এক্সারসাইজ গুলো করি, করতে করতে আমাদের ভেতরে একটা ইংলিশের দক্ষতা চলে আসে। তো এই যে জিনিসটা, এই পড়াটা কিন্তু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি ইংলিশে ক্রমশ দুর্বল হবে। তোমরা এখন যা দেখলাম 6-7-এ পড়ো, এখনো সময় আছে। হ্যাঁ, আমরা জানি ইংলিশকে সবাই কম বেশি ভয় করে, কিন্তু এই ভয়ের কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। কারণ আছে কিন্তু যুক্তিগ্রাহ্য কারণ নেই। এটা আমরা যেমন ইংরেজিদের ভয় করতাম, তেমনি ভাবে ইংরেজিকেও ভয় করি। হ্যাঁ, কিন্তু ইংরেজি কিন্তু ভয়ের সাবজেক্ট নয়, কিন্তু বিদেশি ভাষা বলে, কম পড়ি বলে এটা আমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে অনেক সময় দাঁড়ায়। তো সেই হিসাবে আমি যেটা ইংলিশ টিচার হিসেবে বলবো, এটা কিন্তু ভয়ের সাবজেক্ট নয়, আমরাই নিজেরাই মিছিমিছি ভয় করে এড়িয়ে থেকে জিনিসটাকে কঠিন করে তুলি। তো সেই জন্য এই ক্লাসের মাধ্যমে আমার তোমাদেরকে জানানো যে কেমন করে তুমি টেক্সট বইটা পড়বে, সেটা যদি তুমি জানতে পারো তাহলে দেখবে, তাহলে তুমি সেভাবে পড়লে তুমি কিন্তু ইংলিশে টিচার নাই হওয়া আমাদের মতো, কিন্তু তুমি অনেকটা দক্ষ হবে, যে দক্ষতা তোমাকে তোমার বড় হলে তোমার সব রকম কাজে হেল্প করবে। সেই জন্য আমার এই ক্লাস বা তোমাদেরকে এটা জানানো। তো সেই হিসাবে আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা টেক্সটটা কেমন ভাবে করবে, দিস ইজ আওয়ার টপিক, হাউ টু স্টাডি ইংলিশ টেক্সট বুক। দিস ইজ দ্য টপিক which I shall highlight or discuss in this trial class or in this live class. So first of all, we should know why should we read text. কেন টেক্সট বই পড়বো, দিস ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ, এইটা আগে বোঝার চেষ্টা করো, কেন টেক্সট বই পড়বো আমরা? কেউ উত্তর দিতে পারবে টেক্সট বই পড়ি কেন? সৌভিক বা রণবীর কিছু আইডিয়া আছে, ধারণা আছে কেন টেক্সট বই পড়ি আমরা? টেক্সটের গল্প কেন পড়ি? খুব সহজ প্রশ্ন। বোঝার জন্য। বোঝার জন্য। কি বোঝার জন্য? গল্পের মধ্যে, উত্তর হচ্ছে গল্পের মধ্যে, গল্পটাকে বোঝার জন্য, গল্পের মধ্যে যে আনন্দের কথাটা আছে, কি ইন্টারেস্টিং কথাটা আছে, কি রহস্যের কথাটা, সেটা বোঝার জন্য। তো সেটা, আচ্ছা সেটা তো আমরা পড়লেও পারি, বাংলা গল্প বই পড়লেও তো সেই গল্পটা, বাংলা নোট বই যেগুলো আছে সেটা পড়লেও তো আমরা হয়ে যাবে। তাহলে আমরা ইংলিশ টেক্সট বইটা পড়বো কেন? ইংলিশের মাধ্যমে গল্পটা পড়বো কেন? এটাই আর প্রশ্ন। উত্তর কি না, উত্তর হচ্ছে আমরা যখন ইংলিশ টেক্সট বই বা যে ভাষাতে গল্পটা লেখা আছে সেটা পড়বো, সেই ভাষার শব্দগুলোর সাথে পরিচিত হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তার মানে তুমি যদি একটা ইংলিশ গল্পের মানে বা মিনিং তুমি যদি বাংলা অনুবাদ করে করা আছে পড়ে নাও, তাহলে কিন্তু তোমার ইংলিশ টেক্সট বই ইংলিশে লেখার কোনো যুক্তি থাকবে না। সেই জন্য আমাদেরকে একটা আইডিয়া পড়েই আইডিয়াটা নিতে হবে, গল্পটা শিখতে হবে। আমার কথাটা বুঝতে পারলে তো? তাহলে ইংলিশে যে ভাষার মাধ্যমে কোনো গল্প বই পড়বো বা কোনো কিছু পড়বো, সেই ভাষার শব্দগুলোর সঙ্গে পরিচিত হব,
আচ্ছা, এই শব্দ পরিচিতি কেন আমরা হব, মানে শব্দের সঙ্গে পরিচিত হব কেন? কি উদ্দেশ্য আমাদের? ইংরেজি একটা গল্পকে বাংলায় না পড়ে ইংলিশে পড়ার ইংলিশে পড়ার উদ্দেশ্যটা কি? বা আমি বলছি শব্দ শিখবো, শব্দ শেখার উদ্দেশ্য কি? শব্দ শেখার উদ্দেশ্য হচ্ছে কি না, আমরা যে ভাষা শিখতে চাইবো সেই ভাষার শব্দগুলো হচ্ছে ওই ভাষার উপাদান। ওই ভাষার উপাদান মানে কি, ওই ভাষাটা আমরা যদি শিখতে চাই তাহলে সবার আগে যে জিনিসটা দরকার, ওই ভাষার শব্দ শেখা দরকার। বোঝা গেল জিনিসটা? শব্দ শেখা দরকার। এবার শব্দটা কিরকম বলতো না, আমাদের মানে ভাষার, আমাদের যে বাড়িতে আমরা থাকি, যদি পাকা বাড়িতে থাকি, সেই পাকা বাড়ির মূল উপাদান কি না, ওয়ার্ডস। মূল উপাদান হচ্ছে ব্রিক্স বা ইট। ব্রিক্স বা ইট হলো একটা বসত বাড়ি, পাকা বাড়ির বা বিল্ডিং এর বেশিরভাগ বা মূল উপাদান, ওয়ান অফ দি কম্পোনেন্টস অর ওয়ান অফ দি এলিমেন্টস অফ বা ম্যাটেরিয়ালস অফ বিল্ডিং আ হাউস। ঠিক সিমিলারলি the words are the main building element or building material of the house of language. ভাষা বাড়ির মূল উপাদান কি না, ওয়ার্ডস। ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস are the elements that makes the house of a language. কোন ভাষাকে আমরা বাড়ির সঙ্গে তুলনা করছি। হ্যাঁ, আমরা সবাই কোনো না কোনো বাড়িতে থাকি তো। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষই, যাদের গৃহ নেই তাদের কথা আলাদা, কিন্তু আমরা তো ম্যাক্সিমামই কোনো না কোনো বাড়িতে থাকছি। আর সরকার থেকে তো পাকা বাড়ি করে দিচ্ছে সব। তা যাই হোক, সেই বাড়ি দেখবে সবচেয়ে বেশি পরিমাণে বা সংখ্যায় থাকে বলতে গেলে, ছোট নুড়ি বাদ দিলে, হ্যাঁ, ইটই থাকে। তো সেই ইট হলো ভাষার, ইট যেমন বাড়ির মূল উপাদান, তেমনি ভাবে শব্দ হলো যে কোনো ভাষার বাড়ি বা ভাষার মূল উপাদান। এই শব্দগুলো, কতগুলো শব্দ মিলে কি তৈরি হয় অনেকে জানো না। কতগুলো শব্দ মিলে যে ইউনিট তৈরি হয় তাকে বলা হচ্ছে ফ্রেজ। কতগুলো শব্দ মিলে, এই প্রসঙ্গে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো। হ্যাঁ, এটা কালকে তোমরা কেউ ক্লাস করোনি, কালকে একটা আমি জিনিস দেখো, পিরামিড অফ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছিলাম আমি। হ্যাঁ, এই যে পিরামিড অফ ল্যাঙ্গুয়েজ, এই পিরামিড অফ ল্যাঙ্গুয়েজ দেখো দেখানো হচ্ছে। হ্যাঁ, একটু ছোট লাগছে, যেটা মনে হয় দেখতে পাচ্ছ, একটু মনে অসুবিধা হবে। আমি দেখছি, বড় করার চেষ্টা করছি। এই দেখো, হ্যাঁ, ভাষার উপাদানগুলো দেখানো হচ্ছে কি সুন্দর করে। এই যে ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড গুলো, কতগুলো ওয়ার্ড মিলে তৈরি হয় কি না ফ্রেজ। এই কথাটা তোমাদের কাছে নতুন। এটা আমরা যখন পড়াশোনা করতাম তখন খুব একটা চালু ছিল না, কিন্তু এখনকার দিনে টেক্সট বইয়ে ফ্রেজ সম্পর্কে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। কতগুলো শব্দ মিলে ফ্রেজ তৈরি হয়। হ্যাঁ, আবার কতগুলো শব্দ মিলে যদি মনের ভাব পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বলা হচ্ছে, কি বলা হয় না, তোমার বাক্য। এবং সেই বাক্যকে আমরা সাধারণভাবে গ্রামারের ভাষায় বলি সরল বাক্য। ছোট ছোট যে বাক্য আমরা ছোটরা ইউজ করি বা ছোট ছেলেমেয়েরা ইউজ করে, সেটাগুলোকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে যাই হোক, আমাদের বিষয়টা এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো। আমরা কি বলতে চাইছিলাম যে দেখো, আমরা টেক্সট বই পড়ছি কেন না, টেক্সট বই পড়ছি হচ্ছে শব্দকে শেখার জন্য, শব্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, শব্দের বানান জানার জন্য, শব্দের উচ্চারণ জানার জন্য। যে যত টেক্সট পড়বে বা যে সেই ভাষার লেখা ইত্যাদির সঙ্গে পরিচিত হবে, তত বেশি তার মধ্যে শব্দ ভান্ডার বাড়তে থাকবে। তাহলে আনসার টু মাই কোশ্চেন, হ্যাঁ, হোয়াই শুড উই রিড টেক্সট বুক প্রপারলি? কেন আমরা সঠিক সুন্দরভাবে টেক্সট বই পড়বো? তার উত্তর হচ্ছে কি না, বিকজ উই উইল বি বা উই শ্যাল বি এবল টু be familiar with more and more words of that language. অর্থাৎ যে ভাষায় টেক্সটটা লেখা আছে সেই ভাষার শব্দের সঙ্গে আমি বেশি বেশি করে পরিচিত হতে পারবো। তার মানে আমার দিনে দিনে মানে সম্পদ বাড়তে থাকবে। ভাষার সম্পদ, যে কোনো ভাষার সম্পদ তার ওয়ার্ডস, এবং সেই ওয়ার্ড যত বাড়বে, you will be able to express yourself in using those words in your day to day speaking, in your writing, etc. অতএব আমরা, It's 8:37. To hear your notifications, follow the notification in your phone
to turn on notification access. হ্যালো, আচ্ছা দেখো, sir. আমরা এখন আলোচনা করছি যে কেমন করে টেক্সটটা পড়বো। তার সেটা বলার আগে আমরা ওয়ার্ড শেখার উদ্দেশ্যটাই বললাম যে ওই ভাষার ওয়ার্ড শিখলে আমরা যে সেই ভাষাটাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, সেই ভাষায় লেখা কোনো পড়া পড়ে বুঝতে পারবো, হ্যাঁ, ইত্যাদি নানা রকমের বিষয়ে আমরা উপকৃত হব। এবার প্রশ্ন হচ্ছে হাউ টু স্টাডি দ্য টেক্সট, কেমন ভাবে আমরা সেই টেক্সটকে পড়বো। টেক্সট পড়তে গেলে আমাদের ফার্স্ট অফ অল যেটা দরকার যে টেক্সট তো আমাদের থাকতে হবে, প্রিন্টেড ম্যাটেরিয়াল থাকতে হবে নর্মালি। যদিও এখন মোবাইলে বা বিভিন্ন জায়গায় আমরা কি পাই যে তার বিভিন্ন রকম ভার্সানে লেখা পাই, তোমরা ছোটরা জানো না, বড়রা জানে। এখন বইকে সবসময় প্রিন্টেড আকারে পেতে হবে তার কোনো মানে নেই। ই বুক, হ্যাঁ, ফ্লিপ বুক, হ্যাঁ, কিন্ডেল এডিশন, এইসব নানা রকমের বই তুমি ছাপা বই ছাড়াও তুমি পাবে। এমন সব ফ্রিতেও অনেক বই, হাজার হাজার বই ফ্রিতেও পাওয়া যায় পড়ার জন্য। তো সেই যে কোনো বই আমরা পাই না কেন, সেটাকে তোমাকে ভালো করে পড়তে হবে। এবারে পড়াটা স্টার্ট করার জন্য আমাদের যেটা দরকার, যে একবার কোনো টেক্সট বইয়ের বিষয়বস্তু যদি আমরা পড়ি, সেটা কিন্তু আমাদের একবার দুবার পড়লে কিন্তু আসল উদ্দেশ্য সিদ্ধ হয় না। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে হোয়েন এভার উই ওয়ান্ট টু রিড আ টেক্সট অফ আওয়ার প্রেসক্রাইব টেক্সট বুক, প্রেসক্রাইব টেক্সট বুকের কোনো গল্প যখন আমরা পড়তে যাব, সেটা কিন্তু এক দুবার পড়লে হবে না। তুমি গল্পটা পড়ে গল্পটা জেনে গেলে মানে তোমার কিন্তু পারপাস সার্ভ হলো না। অর্থাৎ তুমি কিন্তু সবে মাত্র শুরুটা করেছো, তোমার কিছু এগোনো হয়নি বা কোনো কিছু হয়নি। সেই জন্য আমাকে প্রথম থেকেই টেক্সট বই পড়ার শুরুতে আমি একটা কথা সবসময় বলি, যে তুমি একটা ডেট দেবে, যে দিস ইজ দ্য ফার্স্ট ডেট অন হুইচ আই হ্যাভ স্টার্টেড রিডিং দিস টেক্সট। আমাদের টেক্সট বইগুলোতে এমন সব টেক্সট ইনক্লুড করা থাকে দ্যাট আর অফ গ্রেট ভ্যালু, মোস্ট অফ দেম আর গ্রেট পিসেস অফ লিটারেচার। কি বললাম কথাটা, যে আমাদের টেক্সট বইয়ে সেই সমস্ত লেসনগুলোকে ইনক্লুড করা থাকে যেগুলো বেশিরভাগই মানে খুব উচ্চ স্তরের সাহিত্য। এইখানে দেখো, এই সাহিত্যর মাধ্যমে কিন্তু আমরা ভাষাটা শিখতে চাইব। আমরা যে ভাষার শিখতে চাইব সেই ভাষার সাহিত্যকে অবলম্বন করে শিখব। আমার যে প্রশ্নটা ছিল আমরা টেক্সট বই পড়বো কেন, না টেক্সট বই গল্প থাকে, টেক্সট বইয়ে প্রোজ বা গদ্য থাকে। সেই গদ্যগুলো কিন্তু সাধারণ গদ্য নয়, খবরের কাগজে প্রতিদিন লেখা বেরোয়, তার মানে এই নয় খবরের কাগজে প্রতিদিন লিটারেচার বেরোচ্ছে। এইখানে একটা কথা চলে আসছে, লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু থিংস, লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ? এই জিনিসটা আমি একজন ইংলিশ টিচার হিসেবে প্রায় পরিষ্কার করে বলার চেষ্টা করি, বোঝাতে চেষ্টা করি। এটাই তুমি জানো, তাহলে কিন্তু আমাদের এই ক্লাসের সার্থকতা হবে। লিটারেচার এর মাধ্যমে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজকে শেখার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য রিডিংস অফ গ্রেট পিসেস অফ লিটারেচার। অর্থাৎ সাহিত্যের যে মহান লেখাগুলো রয়েছে, সেইগুলোকে পড়ার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে আমরা শেখার চেষ্টা করি। দ্যাট মিনস লিটারেচার ইজ দ্য ভেহিকেল অর মিডিয়াম অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ। সেই জন্যই তো আমি যদি সংস্কৃত ভাষা শিখতে চাই, তাহলে সংস্কৃত গল্প বই থাকবে টেক্সট বইয়ের মধ্যে। সেই সংস্কৃতের গল্পগুলো আমরা পড়তে বারবার সংস্কৃতের ভাষাগুলো, অর্থাৎ শব্দগুলো শেখা হয়ে যাবে, ফ্রেজগুলো শেখা হয়ে যাবে, এবং তখন হচ্ছে কি হবে, শব্দগুলো শেখা হয়ে যাবে, ফ্রেজগুলো শেখা হয়ে যাবে, তখন আমার ওই সংস্কৃত ভাষাটা আমারও শেখা হয়ে যাবে। তাহলে এরকমই ব্যাপার ঘটে থাকে আমাদের। তো সেই জন্য আমরা কি করব না, টেক্সট বই পড়বো অ্যাজ এ পার্ট অফ লিটারেচার, সাহিত্যের অংশ হিসাবে আমরা কিন্তু পড়ব। তো সাহিত্য কাকে বলে সেই প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই। সাহিত্য হচ্ছে সেই ধরনের লেখা যার মধ্যে জীবনের যে মহান সত্যগুলো প্রবেশ করানো থাকে বা ঢোকানো থাকে। লিটারেচার ইজ দ্যাট পিস অফ রাইটিংস ইন হুইচ দ্য গ্রেট ট্রুথস অফ লাইফ আর ইমবেডেড। অর্থাৎ তার মধ্যে
প্রবেশ করানো আছে এবং সেই গ্রেট পিসেস অফ লিটারেচারের মধ্যে এমন সব আইডিয়া আছে যেগুলো সব দেশের ক্ষেত্রে সব সময়ের ক্ষেত্রে, অর্থাৎ এখন সত্যি পরে সত্যি নয়, এরকম নর্মালি হয় না। এবং সব জায়গাতে, ভারতে যে ওই বিষয়টা ভারতের সমাজের মানুষের মধ্যে এই বিষয়টা আছে, অন্য দেশে নেই, এটা কিন্তু নয়। মোস্টলি great literature includes those things which are universally true, and these things are embedded or included in most part in most of the works of Rabindranath and Shakespeare and other great writers. As a result of it, these but their writings are considered as great pieces of literature. And whenever we study the textbooks, at least in English, it is found that there are these are the great pieces of literature. They have been quoted from the works of those great writers. আমরা ক্লাস 6-এ 7-এ প্রতি ক্লাসে যে সমস্ত লেখাগুলো পাই, দেখবে ওগুলো কোনো কোনো বড় বড় লেখকের লেখা, এবং সেগুলোর মধ্যে কি রয়েছে না অনেক সত্য দেখানো হয়েছে, যেগুলো কিনা সবসময় সত্যি। তবে এটাও ঠিক, বাচ্চাদের বইতে কিছু কাল্পনিক জিনিস থাকে। কারণ কি, তোমরা 6-এ দেখবে বেশিরভাগ গল্প একটু কাল্পনিক ধরনের আছে। এটাও একটা পার্ট অফ লিটারেচার। তবে এটার মধ্যে মানে যে কথাগুলো বলা হয় সেগুলো কেন একটু কাল্পনিক ধরনের, কিছুটা বাস্তবতার সঙ্গে খাপ ছাড়া, এর কারণও রয়েছে। বিকজ স্টুডেন্টস অফ জুনিয়র ক্লাসেস আর expected to imagine, they are expected to cultivate their imaginative power. বাচ্চারা তো সব জ্ঞান থাকে না, তারা আন্দাজ করে করে ভাবার চেষ্টা করে, and that is called imagination. যে জিনিসটা জানে না সেই জিনিসটা নিজের মতো করে ভেবে নেয়। দিস ফ্যাকাল্টি অর কোয়ালিটি belongs to the little boys and girls, so their imaginative power are expected to be increased by making them reading such text. ছোটদের কল্পনা শক্তির বেশি থাকে এবং সেই কারণে তাদের টেক্সট বইয়ের মধ্যে কল্পনামূলক বই বা লেখা দিয়ে তাদের কল্পনা শক্তিটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। বাট ইন কোর্স অফ টাইম, whenever they read more and more books, whenever they are familiar with more aspects of life, they become they can distinguish between the reality and the fancy or imagination. যত তারা বই পড়ে, যত তারা জীবনের অগ্রসর হয়, ক্রমশ তারা বুঝতে পারে কোনটা কল্পনা কোনটা বাস্তব। দেন they proceed to such writings that will help them to gather more knowledge and skills. তারপরে তখন তারা বুঝতে পারে যে কোন ধরনের জ্ঞান, কোন ধরনের দক্ষতা বাড়াতে কোন জ্ঞানটা সাহায্য করছে। তা যাই হোক, আমাদের বিষয় কি না কেমন করে আমরা টেক্সট পড়বো সেই প্রসঙ্গে আমরা কি বলছিলাম, যে টেক্সট পড়ার সময় কেন টেক্সটটাকে একবার দুবার গল্প বইয়ের মতো পড়লে হবে না, আমাকে বারবার পড়তে হবে। বারবার পড়তে 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 কি হবে না, তোমার গল্পের বিষয়বস্তু যেমন বোঝা হবে তেমন ভাবে ওই সব গল্পের মধ্যে যত শব্দ দেওয়া আছে, যত রকমের বিষয় আছে, শব্দ, ফ্রেজ, সেন্টেন্স আছে, সেগুলোর সঙ্গে তুমি পরিচিত হয়ে যাবে। এবং এই পরিচিতিটা কি করবে না, তোমার ওই ভাষাটা দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো, যে হাউ টু রিড দ্য টেক্সট। তুমি গল্পটা ভালো জানা হয়েছে, শব্দগুলো চেনা হয়েছে, এবারে আমাদেরকে আরো ডিপে ঢুকতে হবে। এইবারে সেই শব্দগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এইটা একটু আস্তে আস্তে করে চেনার চেষ্টা করতে হবে। সব পার্টস অফ স্পিচ হয়তো একটা শিশুর পক্ষে চেনা সম্ভব হবে না, কিন্তু সে খুব সহজেই চিনতে পারবে কোনটা কোন শব্দগুলো দ্বারা কোনো নাম বোঝাচ্ছে, কোন শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। এটা কিন্তু একটা বাচ্চা খুব সহজেই বুঝতে পারে। অতএব সেটুকু বোঝাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ। আবার নাউন সঙ্গে নাউন যে চেনে সে হি, সি, ইট, দে, এগুলো কম বেশি চেনে। আওয়ার, দেয়ার, ইয়োর, এগুলোকে বলা হচ্ছে প্রোনাউন। তোমরা যারা 6 স্টুডেন্ট আছে তারা নিশ্চয়ই জানো যে নাউন প্রোনাউন এগুলো আমরা পার্সোনাল হিসেবে পড়ি। তাহলে তুমি টেক্সট পড়ার সময় সেই প্রোনাউন গুলোকে তোমরা ভাববে যে এইটা প্রোনাউন, এইটা নাউন। আর ভার্বটা, ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ সেন্টেন্স। এইখানে আমি মানে কেমন ভাবে টেক্সট পড়বো সেই প্রসঙ্গে বলবো।
টেক্সটের বাক্যগুলো পড়া মানেই তুমি কিন্তু টেন্স শিখে যাচ্ছ, হ্যাঁ, টেন্স শেখার চেষ্টা করছো বা টেন্সকে বোঝার চেষ্টা করছো। তো সেই টেন্স জিনিসটা কিছুই নয়, টেন্স কিন্তু টেনশনের জিনিস নয়, কিন্তু টু মোস্ট অফ দ্য স্টুডেন্টস টেন্স ইজ এ ম্যাটার অফ টেনশন, বাট ইট ইজ নট রাইট, right, because they are not taught properly about tense. As an experienced English teacher, I have this consideration or observation that most of the students are not taught what is tense actually. একজন অভিজ্ঞ শিক্ষক হিসাবে আমি বলছি টেন্সটা টেনশনের বিষয় নয়, টেন্সটা কি সম্পর্কে ধারণাটা ঠিক মতো দেওয়া হয় না, হ্যাঁ, বলেই কিন্তু টেন্স সম্পর্কে একটা টেনশন বা ভয় সবসময় কাজ করে। টেন্স ইজ নাথিং বাট দি ফর্ম অফ ভার্ব। টেন্স হলো ভার্বের রূপ। হ্যাঁ, আমরা যেমন যে বিভিন্ন সারাদিনে বিভিন্ন সময় বিভিন্ন রূপে বিরাজ করি। হ্যাঁ, এখন আমি ক্লাস নিচ্ছি মানে আমি একটা জামা পরে বসে আছি, পরে হয়তো আমি খালি গায়ে বসে থাকতে পারি। তাহলে এই যে ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন সময়ে, এটাই হচ্ছে ভার্বের ক্ষেত্রে টেন্স। কেন না, ভার্বের ভিন্ন ভিন্ন রূপের দ্বারা বা ফর্মের দ্বারা আমরা কাজের বিভিন্ন রকম সময় বোঝাই, এটাই টেন্স। তা তুমি যদি কোনোভাবে চিনে যাও যে এই ফর্মটার দ্বারা এই সময়কে বোঝায়, তাহলে তোমার টেন্স শেখা হয়ে গেল। অতএব টেক্সট পড়ার সময় আমরা প্রতিটা সেন্টেন্সের ভার্ব কোনটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যদি আমরা সচেতন ভাবে না করি তাহলে কিন্তু আমাদের টেক্সট পড়াটা হলো না। ডিউরিং দ্য স্টাডি অফ টেক্সট, হ্যাঁ, কিছু বলছো, কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার। টেক্সট মাঝে মাঝে ইংলিশটা বলছি ইচ্ছে করি, ইংলিশ কথা কেমন শুনতে লাগে শোনো, শুনতে শুনতে তোমাদের কান তৈরি হবে, এটা একটা সুন্দর কথা। আমি ইচ্ছে করেই বলছি কারণ এই লেকচারটা পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচার হলে তখন ইংলিশ যারা বাংলা বোঝে না তারা কিন্তু ইংলিশটা শুনেই বুঝতে পারবে, তাতে সুবিধা হবে। সেই জন্য আমি ইংলিশটাও বলছি, তোমরা একই ধরনের কথাগুলো বাংলায় বলছি ইংলিশে বলছি। দিস উইল হেল্প ইউ টু বি অ্যাকোয়েন্টেড উইথ ইংলিশ স্পিকিং। তোমরা এটাও শুনে রাখো, আমি পরপর বলছি যে আমরা ইংলিশ পড়বো, একটা ভাষা পড়বো কেন, এটা আগের দিনের ক্লাসে আমি আলোচনা করেছি, ইম্পর্টেন্স অফ ইংলিশের। ভাষা পড়বো মানে 4টে স্কিল অর্জন করার জন্য, দক্ষতা অর্জন করার জন্য। হোয়াট আর দোজ 4 স্কিলস? না, দোজ 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ আর রিডিং স্কিল। এটা এই পয়েন্টটাও আমরা আগের দিনে আলোচনা করে আজকেও দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ, টেক্সট পড়ার সময় আমরা টেক্সট নয় মানে যে কোনো ভাষা শেখার সময় আমরা 4টে জিনিস শেখার চেষ্টা করব। দিস আর দি 4 থিংস। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ আমার এটা? না স্যার। ও, এইটা তো আমি একটু ভুলে গেছিলাম যে আমি স্ক্রিনটা শেয়ার করিনি তোমাদের সাথে। এত দাঁড়া, সরি, আমি তো একটু স্ক্রিনে জিনিস দেখাচ্ছে সেটা দেখতে পাবে। দাঁড়াও, দেখলে ভালো লাগবে। দেখো এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই কথাটা আমি প্রায় বলি। হ্যাঁ, আমি এটা জানা দরকার। আমরা ভাষা যে শিখছি, ভাষা শেখার উদ্দেশ্য কি? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি লিঙ্ক কোথাও কিছু যায়নি? আচ্ছা, না হলে ওটা রেকর্ডিং হচ্ছে, পরে দেখবে ওটা কোনোভাবে। দেখো হোয়াটসঅ্যাপে নয়, এতে যাবে, এসএমএস এ যাবে, ঠিক আছে? যদি যায় জয়েন করো, এসএমএস এ নিশ্চয়ই আছে, যদি এসএমএস নম্বর ঠিক থাকে। আচ্ছা দেখো, তাহলে আমরা যে ভাষা শিখছি সেই ভাষা শেখার 4টে উদ্দেশ্য, 4টে দক্ষতা বাড়ানো। কি কি সেই 4টে দক্ষতা? না, রিডিং স্কিল বা পড়ার দক্ষতা। স্কিল কথাটা দেওয়া হয়নি এখানে, দিয়ে দিতে পারি। রিডিং স্কিল, আর কি না রাইটিং স্কিল, আর কি না স্পিকিং স্কিল, আর হচ্ছে লিসনিং স্কিল। এই 4টে দক্ষতা যদি আমরা বাড়াতে পারি তাহলে বুঝতে হবে যে উই হ্যাভ রাইটলি লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। ওই ভাষাটা আমরা ঠিকঠাক শিখতে পেরেছি বলেই আমাদের বুঝতে হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে হোয়াট আর দ্য 4 স্কিলস উই ক্যান লার্ন ডিউরিং দ্য
study of any language. Now reading skill, writing skill, reading skill 1, writing skill 2, 3 speaking skill বা কথা বলা দক্ষতা, and listening skill. These are the 4 skills which are developed by the reading of any বা study of any language. এইটা আমরা ভুলবো না, কিন্তু সবসময় লক্ষ্য রাখবো। তো আমরা আলোচনা করছিলাম কি, যে আমরা টেক্সট বই কেমন ভাবে পড়বো, সেই প্রসঙ্গে আমরা এই জিনিসটা দেখালাম। তো সেইটা করতে গিয়ে আমরা একটু হাইড করে দিচ্ছি, এটা হাইড করে দিচ্ছি। এই প্রসঙ্গে যেটা বলার আছে, যে যত তুমি একটা যে কোনো গল্পের শব্দ শিখবে, এবারে তার শব্দটার চরিত্র বুঝবে, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো যখন বুঝবে, তখন তোমার কিন্তু এই দক্ষতাগুলো তৈরি হতে থাকবে। তাহলে ভার্বের গুরুত্বটা একটু বলে দিলাম, যদিও এটা আমাদের ভার্বের ক্লাস নয়, তবু আমরা একটু গুরুত্ব বুঝিয়ে দিলাম। তাহলে টেক্সট, ডিউরিং দ্য স্টাডি অফ টেক্সট ইউ মাস্ট নোট, you must underline, you must give great importance to the verbs and verb forms. And if you can give importance but note the verbs perfectly, carefully, then you will be able to understand or comprehend that language very easily. যদি তুমি খুব সহজেই ভার্বকে চিনতে পারো, ভার্বের রূপটাকে চিনতে পারো, you will be able to understand or comprehend the meaning of those sentences of the story. যে কোনো ভাষার টেক্সট হলো, টেক্সট থাকলে তাতে ভার্বটাকে আগে দেখতে হবে। ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স, ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স, এই কথাটা কিন্তু ভুলবে না কেউ। ভার্ব হলো একটা বাক্যের হৃৎপিণ্ডের মতো, সোল বা আত্মার মতো। তুমি ভার্ব না চিনলে তুমি বাক্যের মানেটা ভালো করে বুঝতেই পারবে না। তো ঠিক যেমন হবে, আমাদের হার্ট বা হৃৎপিণ্ড না থাকলে, আমাদের শরীরে অন্য সব প্রত্যঙ্গ থাকলেও কিন্তু আমরা কিন্তু তখন জীবন্ত থাকবো না। তো সেই হিসাবে ভার্বের গুরুত্ব দেবে। এরপরে যেটা আমরা করব সেটা কি না, অ্যাডজেক্টিভকে বোঝার চেষ্টা করবো, অ্যাডভার্বকেও বোঝার চেষ্টা করব। এগুলো আস্তে আস্তে করে বুঝবে। এবং পরে যেটা করব সেটা হচ্ছে বাক্যটাকে এবার দেখবো ভালো করে। বাক্যগুলো কেমন বড় আছে, কেমন ছোট আছে, এগুলোকে অবজার্ভ করব। শুধু অবজার্ভ করতে করতে কি হবে না, বাক্যের গঠন সম্পর্কে ধারণা হবে। বাক্যের গঠন সম্পর্কে ধারণা হবে। অর্থাৎ আমরা যখন ছোট থাকি তখন দেখবে টেক্সটগুলো একটু সহজ থাকে, কিন্তু আমাদের আমাদের বোর্ডের সিলেবাসে ছোটদের ক্লাসের টেক্সটগুলো কঠিন, বড়দের গুলো সোজা। এটার কারণটা হচ্ছে বড়দেরকে সুবিধা করে দেওয়া হয়েছে যে তোমরা সহজ টেক্সট পড়ে সহজেই পাস করে যাও, আমার এটা ধারণা। কিন্তু যাই হোক, যে সেটা আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে তুমি সোজা হোক আর কঠিন হোক, টেক্সট থেকে কি করবে না, তুমি যতটা সম্ভব যে ভোকাবুলারি বাড়ানো, গ্রামাটিক্যাল বিষয়, এগুলো তুমি শেখার চেষ্টা করবে। এখন আমি বলছি কি, যে ইউ শুড গিভ ইম্পর্টেন্স অন দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্সেস। এখন তুমি টেক্সটের ভেতরে বাক্যগুলোর গঠনের দিকে নজর দেবে, দেখবে কোনগুলো বড় বাক্য আছে, কোনগুলো ছোট বাক্য আছে, এবং সেই বাক্যগুলো গঠন লক্ষ্য করলেই তোমার এবারে গ্রামারের আরো জিনিসের প্রতি তোমার গুরুত্ব আরোপ করতে ইচ্ছে করবে, যে আমি তো ঠিক বুঝতে পারছি না এই সেন্টেন্সটা এত বড় কেন, এটা এত ছোট কেন, কেমন করে বড় সেন্টেন্স গুলো তৈরি করা হচ্ছে। এইগুলো যখন তোমার মধ্যে কিউরিওসিটি বা কৌতূহল জাগবে, তখন তোমার গ্রামার শেখার ইচ্ছে হবে, গ্রামার শেখার প্রয়োজনীয়তা বোধ করবে। এই জন্য আমাদের কিন্তু টেক্সট বইটাকে গ্রামাটিক্যাল পার্সপেক্টিভের দিক থেকে, অর্থাৎ গ্রামারে কোন কোন বিষয়ের মধ্যে রাখা আছে, আলোচনা করা আছে, সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমি বলি একটা কথা, গ্রামারটা কেমন বলতো, কম্পিউটারের ভাষায় বললে গ্রামার হচ্ছে সফটওয়্যার, অর্থাৎ একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা নিয়ম যেটা কিনা অবলম্বন করে বাক্যের মধ্যে বাক্যগুলো তৈরি করা হয়েছে। আবার অন্য কথা বলতে পারি যে গ্রামার হচ্ছে মাখনের মতো,
মাখন যে আমরা খাই বা তৈরি হয়, এখন কম তৈরি হয়, তবু মাখন বা বাটার যে পাওয়া যায়, মাখন হয় দুধ থেকে তৈরি হয়। দুধ শুধু নয়, দুধের সর তুলে তুলে রেখে তার থেকে একটা পদ্ধতিতে মন্থন দণ্ড দিয়ে মাখন তৈরি করা হয়। অর্থাৎ মাখন দুধের মধ্যে মিশে থাকে, বা দুধের সরের মধ্যে মিশে থাকে, সেটাকে বার করতে হয় অনেক কষ্ট করে। ঠিক তেমনি ভাবে গ্রামাটিক্যাল রুলস গুলো ভাষার মধ্যে থাকে। এখানে ইন্টারেস্টিং কথা আছে, তোমরা ছোটরা এটা বুঝবে ভালো, বুঝবে না ভালো, সেই জন্য আলোচনা করছি। বলতো আমরা টেক্সট বই পড়ি আর গ্রামার বইও পড়ি, বা পড়ানো হয়ে থাকে। এখন যদিও আমাদের বোর্ডে গ্রামার বই প্রেসক্রাইব ভাবে পড়ানো সেইভাবে চালু নেই, কিন্তু আগে ছিল। বিকজ there are many reasons behind it. Students, most of the students consider that. Hello. না না, এখন আর করতে হবে, তুমি ছাড়ো। Most of the students thought that grammar is a separate book. গ্রামারটা আলাদা বই, ভূগোল বিজ্ঞান। তা কিন্তু নয়। গ্রামারটা কোথায় থাকে না, টেক্সটের ভেতরেই থাকে, যার ফলে সেই টেক্সটটার পড়তে পড়তে গ্রামারকে পড়া উচিত। তো যাই হোক, কিন্তু গ্রামার বই প্রেসক্রাইব নেই বলে গ্রামার গুরুত্ব দিতে চাইনি। তোমরা মাইকটা বন্ধ করে দাও, কেউ মাইক চালাচ্ছ, অসুবিধা হচ্ছে, সাউন্ড বিশ্রী সাউন্ড হচ্ছে। তো সেই গ্রামারের গুরুত্বটা আসছে তো বুঝতে হবে। গ্রামার ইজ কি বললাম, গ্রামারকে আমি বললাম সফটওয়্যার। সফটওয়্যার মানে কি, আমরা যে কম্পিউটার মোবাইল ব্যবহার করছি, এগুলোর পেছনে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা বিশেষ ইনস্ট্রাকশন বা নির্দেশ কাজ করছে, সেই নির্দেশকেই বলা হচ্ছে সফটওয়্যার। যেটাকে আমরা কেউ দেখতে পাই না, ছুতে পারি না, কিন্তু সেটা আমাদের সবকিছুতে হেল্প করছে, সেটাই হচ্ছে কি না আমাদের সফটওয়্যার। ঠিক তেমনি ভাবে যে কোনো ভাষার ক্ষেত্রে তার বাক্য, গল্প ইত্যাদি যাই থাকুক না, সেখানে কিন্তু গ্রামাটিক্যাল রুলস কাজ করছে। হোয়াট ইজ গ্রামার? The grammar is the nothing but the set of rules that helps the learners to learn the language properly and also to the users of that language. অর্থাৎ সেই ভাষার যারা ব্যবহার করে তাদেরকে সেই কমন রুলস গুলো ভাষাটাকে রেগুলেট করতে বা নিয়মিত ব্যবহার করতে বা অসংলগ্ন বা অর্ডারলি ওয়েতে ব্যবহার করতে সাহায্য করে। অর্ডারলি ওয়েতে মানে কি, যে কেমন ভাবে সেই কথা বলে সবাই তোমার কথাটা বুঝবে। তো রুলস তৈরি করা আছে। এখন প্রশ্ন হচ্ছে গ্রামার আগে না টেক্সট আগে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কেউ বলতে পারবে গ্রামার আগে না ভাষা আগে? গ্রামার আগে না ভাষা আগে? ভাষা আগে। ঠিক। আমরা যখন তার প্রমাণ দেখো যে আমরা যখন ছোট থেকে ভাষা শিখি, বাবা মা পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনে শুনে ভাষা শিখি, আমরা কিন্তু মনে ভাব প্রকাশ করি, তখন কিন্তু গ্রামার বলে কিছু জানিই না। কিন্তু পরবর্তীকালে সেই আমরাই আবার গ্রামার বই পড়ি। কারণ কি, কথা বলার সময় গ্রামারটাকে সবসময় মানে মেনটেন না করলেও চলে। বিকজ বিসাইডস ল্যাঙ্গুয়েজ, আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ, আওয়ার জেস্টার হেল্পস আস টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস। কথা বলার সময় গ্রামারটা সবসময় মানা হয় না বা মানার প্রয়োজন হয় না। কারণ কি, কথা বলার ভাষা একটা নিজস্ব গ্রামার থাকে, সেটা আলাদা জিনিস। কিন্তু in spite of not learning grammatical rules, we can express ourselves, we can express our ideas. গ্রামার না শিখেও আমরা কিন্তু আমাদের ভাবনা, চিন্তা, কথা বলার মধ্যে প্রকাশ করতে পারি। কারণ কি না, বিসাইডস ল্যাঙ্গুয়েজ, আওয়ার জেস্টার আর বডি ল্যাঙ্গুয়েজ হেল্পস আস। আমাদের যে হাত পা নাড়া ইত্যাদির যে কথা, এগুলোকে জেস্টার বলা, এগুলো আমাদের হেল্প করে আমাদের মনের ভাব প্রকাশ করতে। তো সেই হিসাবে গ্রামারটা শেখার প্রয়োজন সবার আগে হয় না। কিন্তু যখন তুমি বড় হবে, when you will like to learn the language for greater purposes, to write stories, to express, to write letters, or to any writing skill, then you need to learn grammar. Because of the lack of grammar, you cannot express yourself properly. গ্রামারের নলেজ ছাড়া তুমি কিন্তু নিজেকে প্রকাশ করতে পারো না সঠিকভাবে, বিশেষত রাইটিং এর মধ্যে। রাইটিং, written language is a formal language. If you write
the sentences properly, the meaning will be conveyed properly. যদি তুমি বাক্য ঠিক মতো লিখতে পারো তাহলে তোমার আইডিয়া বা ভাবনাটা অর্থটা কিন্তু সঠিকভাবে প্রকাশিত হবে। উইদাউট দ্যাট ইউ ক্যানট express yourself properly. There may be some mistake in your understanding. তো সেই হিসাবে আমরা সেই গ্রামারের গুরুত্বটা একটু বলে দিলাম। টেক্সট পড়ার সময় গ্রামারকে আমরা কেমন ভাবে বোঝার চেষ্টা করব, এবং টেক্সট বুক রিডিং ক্রিয়েটস আওয়ার কিউরিওসিটি অ্যাবাউট গ্রামার। টেক্সট রিডিং ভালো করে করলে তোমার গ্রামার সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। দেন ইউ উইল স্টার্ট টু রিড গ্রামার বুকস অর গ্রামাটিক্যাল রুলস। সেই জন্য এই জিনিসটা বোঝে না বলেই অধিকাংশ ছেলেরা বা স্টুডেন্টরা তারা কিন্তু গ্রামারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বিকজ দিজ আর নট সো মাচ ইন্টারেস্টিং অ্যাজ ইংলিশ টেক্সট। গ্রামার বুক ইজ নট সো মাচ ইন্টারেস্টিং অ্যাবাউট ইংলিশ টেক্সট। হ্যাঁ, কাঠখোট্টা নিয়ম দেওয়া আছে। কেন ভার্বের সাথে এস যোগ হয় এই নিয়মটা আমি খুব পড়াই, কিন্তু দেখা যায় যে বারবার পড়িও প্রায় ছেলেরা ভুলে যায়। তো যেহেতু একটু নিরস হয় সেই জন্য গ্রামাটিক্যাল যে রুলস গুলো বা গ্রামার পড়াটা অনেক কাছে আনইন্টারেস্টিং হয়। বাট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার আই হ্যাভ ডিভাইসড সাম মেথডস দ্যাট হেল্পস মোস্ট অফ দ্য স্টুডেন্টস টু লার্ন গ্রামার ইন্টারেস্টিংলি। একজন ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে আমি নানা রকম পদ্ধতি ব্যবহার করি যেগুলো গ্রামারটাকে ইন্টারেস্টিং করার চেষ্টা করা হয়। তোমরা পরবর্তীকালে আমার এরকম ক্লাসে যোগ দেবে যাতে কিনা গ্রামারটা ঠিক করে শিখতে পারো। আর আমার ইউটিউব চ্যানেল জয়গুরু স্টাডি চ্যানেল আর ইংলিশ প্লাস অ্যাপ তো রয়েছে। হ্যাঁ, এগুলো তোমরা যদি ব্যবহার করো, রেগুলার ভিজিট করো বা নোটিফিকেশন গেলে যদি তোমরা করো, মানে স্টাডি করে দেখো বা শোনো মন দিয়ে, দেখবে অনেক কিছু শিখতে পারবে, যেগুলো আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সবার জন্য দিয়ে দিচ্ছি, যেগুলো কিনা তোমাদের উপকারে লাগবে। অতএব তোমরা আমার ইউটিউব চ্যানেল, আমি নামটা লিখে দিচ্ছি একবার, লিখে রাখো। তোমরা গুগলে গিয়ে সার্চ দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, কিন্তু বা ইউটিউবে গেলেই পেয়ে যাবে। হ্যাঁ, আমার যে এটা চ্যানেলটার নাম হচ্ছে জয়গুরু স্টাডি চ্যানেল। জয়গুরু স্টাডি চ্যানেল, এটাতে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল এটা জয়গুরু স্টাডি চ্যানেল। যারা জানো না লিখে নাও। আর আমার তো এই ইংলিশ লার্নিং অ্যাপটা আছে। এটা যেটা ইংলিশ প্লাস হচ্ছে আমার ইউটিউব এই অ্যাপটা যেটা তোমরা নিয়েছো। এই অ্যাপের কথা তোমার বন্ধু বান্ধব সব, এটা হচ্ছে গুগল প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু